স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। গাজীপুরে মাইকে ঘোষণা দিয়ে ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ। এরই মধ্যে রাজবাড়ী মাঠে জড়ো হতে শুরু করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। চলছে প্রতিবাদ কর্মসূচি। এর আগে শুক্রবার রাতে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর হয়। এ সময় মাইকে ঘোষণা দিয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতার উপর চালানো হয় হামলা। এতে আহত হন অন্তত 15 জন। এ ঘটনার পর ভোরে আহতদের দেখতে হাসপাতালে যান হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। এদিকে হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 9 জনকে আটক করেছে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের ওপর হামলার প্রতিবাদে গাজীপুরের রাজবাড়ী মাঠে সমাবেশ চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী ইকবাল অনেক। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইকবাল অনেক, জানাবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজ যেই সমাবেশ আছে সেখানে এখন পর্যন্ত কারা কারা এসছেন এবং এই সমাবেশের পরে তাদের আর কি কার্যক্রম আছে? ঈশিতা, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি গাজীপুর শাখার প্রতিবাদে যে প্রতিবাদ সভা যেটি করার কথা ছিল, সেখানে এই মুহূর্তে এখন উপস্থিত আছেন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আরিফ সোহেল সাহেব উপস্থিত রয়েছেন। তো আমরা তার সঙ্গে একটু কথা বলবো। তাদের হচ্ছে এই যে তাদের যে সমন্বয়ক যারা রয়েছেন গাজীপুরে, তাদের উপর আওয়ামী দোসরদের এই যে হামলার প্রতিবাদে তারা কি পদক্ষেপ নেবেন, এবং সকাল থেকে কিন্তু তারা একটি সমাবেশ করেছে। এখানে সমাবেশ শেষে একটি র্যালি করেছে। এখন আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সদস্য সচিব এখানে উপস্থিত রয়েছেন তার সঙ্গে একটু কথা বলবো। তাদের যে এখন পরবর্তী পরিকল্পনাগুলো কি রয়েছে। এই যে একটি হামলার ঘটনা ঘটেছে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে গাজীপুরের সমন্বয়ক যারা আছেন, যারা সদস্য যারা রয়েছে, তাদের উপর হামলা হয়েছে। এখন আপনারা কি পদক্ষেপ নেবেন? এই যে 7 মাস পেরিয়ে গেছে অভ্যুত্থানে, তারপরও আওয়ামী দোসররা এখনো শপথে আছে এবং তারা বিভিন্ন পায়তারা করছে। আমরা এখানে আজকে ডিসি অফিসের সামনে, গাজীপুর ডিসি অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের দাবি খুবই স্পষ্ট। গতকালকে ছাত্র জনতার উপরে হামলাকারী দুষ্কৃতিকারী আওয়ামী দোসরদেরকে চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে। এছাড়াও আওয়ামী ফ্যাসিবাদীদের যত অবৈধ এবং জনগণের উপর অত্যাচার এবং শোষণ করে প্রাপ্ত সম্পত্তি আছে, এগুলো সিলগালা করে রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করতে হবে। আমরা এই দাবিতে এখানে ডিসি অফিসের সামনে বসেছি এবং আমরা জেনেছি যে যৌথ বাহিনী খুব সম্ভবত অভিযান শুরু করবে গাজীপুরে ফ্যাসিবাদের দোসরদেরকে গ্রেপ্তারের জন্য। আমরা এই যৌথ বাহিনীর অপারেশন যিনি পরিচালনা করবেন বা যারা পরিচালনা করবেন তাদের সাথে কথা বলতে চাই এবং তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই। যদি অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দেয়, তাহলে আমরা বাধ্য হব ছাত্র জনতার নিরাপত্তার স্বার্থে, আত্মরক্ষার স্বার্থে নিজেদেরাই পদক্ষেপ গ্রহণ করব। তো ঈশিতা, শুনছিলেন যে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সদস্য সচিব উপস্থিত রয়েছেন, তিনি বলছিলেন যে দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী যাতে যে হামলার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, এবং যদি আইনের আওতায় নিয়ে না আসে এবং সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা না করা হয়, তাহলে ছাত্ররা আবারও তাদের জুলাই অভ্যুত্থানে যে রকম বিপ্লব করে তুলেছিল সেটি করে তুলবেন। তো এই ছিল আমার কাছে হচ্ছে এই অবস্থান কর্মসূচি থেকে সবশেষ অবস্থা। ঈশিতা। ইকবাল অনেক, আপনাকে ধন্যবাদ। গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে। কেবল তাই নয়, তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গাজীপুরের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরকে ঘিরে ছাত্র জনতার উপর হামলায় আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তার আগে আহত ছাত্রদের খোঁজ খবর নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তারা সবাই ভাবতেছে যে 24 ঘন্টা পর আল্লাহ দিলে নর্মাল হয়ে যাবে, আর অন্যান্য পেশেন্ট ওরকম নেই। ডাক্তাররা বলছে সবাই আল্লাহ দিলে ভালো হয়ে যাবে। এটার ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে এবং তাদের সর্বোচ্চ যেন পানিশমেন্ট হয় এই ব্যবস্থা করা হবে। 3 দিন পরও উৎসুক মানুষের ভিড় কমছে না ধানমন্ডি 32 নম্বরের ধ্বংসপ্রাপ্ত বাড়ির সামনে থেকে। ক্ষুব্ধ মানুষ বলছেন, দেশে আর যেন কোনো ফ্যাসিবাদী শক্তির জন্ম না হয় তাই চান তারা। 5 ফেব্রুয়ারি রাতে ছাত্র জনতা ভেঙে দেয় 32 নম্বরের ঐতিহাসিক বাড়িটি।
ওই রাতেই আগুন দেয়া হয় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বাসভবন সুধা সদনে। ঘটনার ৩ দিন পরও ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি দেখতে আসছেন সাধারণ মানুষ। তারা বলছেন, এই বাড়ি সম্পূর্ণ গুড়িয়ে না দেয়া পর্যন্ত তাদের ক্ষোভ থামবে না। বিগত ১৭ বছরের সন্ত্রাস, দুর্নীতি, খুন, গুম, জনগণের আক্রোশ, এই পুরা ধানমন্ডি ৩২কে গুড়িয়ে দেওয়ার মাধ্যমে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। এই গত ১৭ বছর সেম বাকশাল কায়েমের মাধ্যমে আমাদের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেছে। এটা দেখে সব রাজনৈতিক দল, যত রাজনৈতিক দল আছে, এটা দেখে শিক্ষণীয় একটা জিনিস। পলাতক শেখ হাসিনা দেশকে অস্থিতিশীলের চেষ্টা করছেন, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন আয়োজনের তাগিদ দিয়ে তিনি বলেন, যারা নৈরাজ্য সৃষ্টি করছে তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া ও মেরিল্যান্ড স্টেট বিএনপির আয়োজনে আলোচনা সভায় যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় শেখ হাসিনার দুঃশাসন আর বিএনপির আগামীর পরিকল্পনা তুলে ধরেন মির্জা ফখরুল। এমনকি যারা রাজনীতি করতেন না, দেশের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করেন বিএনপির মহাসচিব। বলেন, এখন যারা নৈরাজ্য সৃষ্টি করছে তাদের গ্রহণযোগ্যতা নেই। সেইখান থেকে প্রতি মুহূর্তে যারা পালিয়ে গেছে ভাবছে তাদের সকলকে নিয়ে চক্রান্ত করছে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করা, অস্থিতিশীল সৃষ্টি করা, যাতে করে বাংলাদেশের আন্দোলনের যে বিজয় নষ্ট করা যায়। আমরা এখন যারা নৈরাজ্য সৃষ্টি করছে তারা বাংলাদেশের স্থিতিশীলতাকে নষ্ট করছে, বাংলাদেশের বিরুদ্ধে একটা অবস্থান নিচ্ছে, এটা আমরা মনে করি। শেখ হাসিনার বক্তব্য জুলাই আন্দোলনকে অপমানিত করেছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। বক্তৃতার মাধ্যমে জুলাই আন্দোলনে যারা করেছে ছাত্র জনগণ তাদেরকে অপমান করেছেন, অপমানিত কথাবার্তা বলেছেন এবং এই আন্দোলনকেও তিনি অপমান করেছেন। তরুণ সমাজকে রাজনীতি বিমুখ করার কারণে দেশে সংকট তৈরি হয়েছে। আগামীতে দেশ গড়ায় তরুণরা ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির মহাসচিব। অতি দ্রুত নির্বাচন, অংশগ্রহণমূলক একটা নির্বাচন, তার মধ্যে দিয়ে জনগণের প্রতিনিধিত্ব ছিল পার্লামেন্ট এবং সরকার গঠন করা হয়েছে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। আগে ২৪-এর গণহত্যার বিচার, পরে অন্য কাজ, নইলে শহীদদের রক্তের সাথে বেইমানি হবে বলে সাফ জানিয়ে দিলেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। যত দ্রুত সম্ভব সংস্কারের পরই নির্বাচনের দাবি জানাচ্ছেন দলটির নেতারা। ঢাকা ও কক্সবাজারে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন নেতারা। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ওয়ার্ড বিএনপি ও সেক্রেটারিদের নিয়ে শিক্ষা শিবিরের আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। জনগণ এখনো ভুলতে পারছে না। ভোটের পরিবেশ আনতে যতটুকু সময় দরকার তার মধ্যেই নির্বাচন দেওয়ার তাগিদ দেন নেতারা। বাংলাদেশে নির্বাচনের একটা পরিবেশ লাগবে, সেই পরিবেশ করতে যতটুকুই সময় দরকার ততটুকু সময় সরকারকে দেওয়া দরকার। সংস্কারের নামে দীর্ঘসূত্রিতা, এটাও কিন্তু একটা ষড়যন্ত্র হবে। এদেশের জনগণ ঐক্যবদ্ধ আছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কোন সন্ত্রাসীকে রাস্তায় কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করার সুযোগ দেয়া হবে না। এদিকে কক্সবাজারে দলীয় কর্মী সম্মেলনে জামায়াতের আমির বলেন, ২৪-এর গণহত্যার বিচার না হলে শহীদের রক্তের সাথে বেইমানি হবে। প্রায় ১৬ বছর পর কক্সবাজারে প্রকাশ্যে কর্মী সম্মেলন করেছে জামায়াতে ইসলামী। দীর্ঘদিন পর সম্মেলন পেয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্বে নেতিবাচকভাবে তুলে ধরতে বড় ষড়যন্ত্র হচ্ছে। তাকে জঙ্গি লিডার বানাতে মিলিয়ন ডলার খরচ করছে ভারত, এমন অভিযোগ করেছেন প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেবে না বিএনপি।
24-এর গণঅভ্যুত্থানের সহিংসতার নানা চিত্রকর্ম নিয়ে বই, নাম দ্রোহের গ্রাফিতি। সেই বইয়ের প্রকাশনা উৎসবে যোগ দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব প্রধান উপদেষ্টার বরাত দিয়ে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, দেশ আর এই সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে ভারত। ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা? জঙ্গি লিডার। এটা কেন করছে জানা? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যে এটাকে গণঅভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণঅভ্যুত্থান না, সেটা আসলে এটা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতান্ত্রিক দেশ হয়েও শেখ হাসিনার মতো ফ্যাসিস্টের পক্ষে বয়ান তৈরি করছে ভারতীয় গণমাধ্যম। গণতান্ত্রিক শক্তির সপক্ষের লোকজনদেরকেও সতর্ক পদক্ষেপ রাখতে হবে। কোন নৈরাজ্যের কারণে কেউ যাতে কোনো সুযোগ না নিতে পারে, কারণ এটাও মনে রাখতে হবে প্রতি বিপ্লব কিন্তু উকি ঝুঁকি মারে সবসময়, এই উকি ঝুঁকি যাতে দিতে না পারে। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় নির্বাচনের দাবিতে এক নাগরিক সভায় আয়োজন করে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ। এতে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, সরকারের দৈন্যতার কারণে গাজীপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করার সাহস পেয়েছে। গাজীপুরে যে নির্দয় নির্মম ঘটনা ঘটেছে, এত সাহস তারা পায় কোথা থেকে? এই প্রশ্ন যদি কেউ করে তাহলে এই সরকারের রাজনৈতিক দৈন্যতাই জনসম্মুখে প্রকট থেকে প্রকটতর। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। বিপুল প্রত্যাশার বিপরীতে বর্তমান সরকারের অর্জনের জায়গা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। রাজনীতি, কূটনীতি, অর্থনীতি, আইন শৃঙ্খলা সব ক্ষেত্রেই সরকারের অর্জনের পাল্লা হালকা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এখনই সময়ে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার। ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনার সরকারের পতনের পর একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়ছে অন্তর্বর্তী সরকার। বিশ্লেষকরা বলছেন, চ্যালেঞ্জ কয়েক প্রকারের। অন্তর্বর্তী সরকারের সামনে চ্যালেঞ্জগুলো হলো, এখনো পূর্ণাঙ্গ তালিকা হয়নি জুলাইয়ের শহীদদের এবং তাদের চিকিৎসা হয়নি। রাজনৈতিক সংকট ক্রমেই ঘনীভূত হচ্ছে। ব্যবসা বাণিজ্যে ফেরেনি স্বস্তি দেবার মতো খবর। যখন তখন সড়ক আটকে মব তৈরি করা। বহির্বিশ্বের সাথে, বিশেষত ভারত ও যুক্তরাষ্ট্রের সাথে দৃশ্যমান হয়নি সম্পর্ক উন্নয়ন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই প্রত্যেকটি বিষয়েই সরকারকে যত্নবান হতে হবে। যে প্রবল প্রত্যাশা ছিল এই সরকারের প্রতি, তা পূরণের দায়ও তাদেরই। যে মব নিয়ন্ত্রণ করা সরকারের জন্য কঠিন হয়ে পড়ছে, কখনো কখনো মবই কিন্তু হয়ে যাচ্ছে উল্টো সরকারের পক্ষের একটা বড় লাঠেল বাহিনীর মতো। তো সেই জায়গাটা আমি মনে করি যে সরকার এখনো তার মতো করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। সবচেয়ে বেশি দ্রুত যদি নির্বাচন দেওয়া হয় এবং গণতান্ত্রিক পন্থায় জনপ্রতিনিধি নির্বাচন করে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়, তাহলে আমার কাছে মনে হয় দুই দিক থেকে লাভ হবে। সরকারও একটা মর্যাদার জায়গা থেকে ক্ষমতা হস্তান্তর করার সুযোগ পাবে। দ্রব্যমূল্য এখনো হাতের নাগালে নয়, ব্যবসা বাণিজ্যেও নেই তেমন সুখবর। যে মূল্যস্ফীতির চাপ কমিয়ে এনে মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনা, সেটা একটা। তারপরে হচ্ছে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভটাকে একটা স্থিতিশীল অবস্থায় রাখা এবং আস্তে আস্তে এটাকে বাড়ানোর চেষ্টা করা। পদক্ষেপগুলি ঠিক আছে, কিন্তু এটার কার্যকারিতা এবং ফলাফল সেটা এখনো দেখা যাচ্ছে না। আরো প্রোঅ্যাক্টিভ হওয়ার সুযোগ ছিল এবং এখনো রয়েছে। কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও আরো ভাবতে হবে সরকারকে। খোলেনি বিভিন্ন দেশের ভিসা জট। প্রতিবেশী ভারত ও নতুন ক্ষমতায় আসা ট্রাম্পের আমেরিকার সাথে সম্পর্ক অনেকটাই স্থবির এখনো। এই তিনটা দেশের সাথে আমাদের বড় অর্থনৈতিক একটা সম্পর্ক আছে। তারা, আমি মনে করি, যতদিন বাংলাদেশ স্টেবিলিটি না আসবে ততদিন তারা গো স্লো যাবে। হয়তো যেগুলো ডে টু ডে যেসব কাজ সেগুলো চালিয়ে যাবে, কিন্তু বড় আকারে ইনভেস্টমেন্ট তারা করবে না যতক্ষণ তারা দেখবে যে এখানে একটা স্টেবিলিটি এসেছে। সংস্কার কমিশনগুলো তাদের রিপোর্ট জমা দিলেও সে অনুযায়ী কাজ কবে হবে তা নিয়ে রয়েছে সংশয়। তবে শিগগিরই কাজ শুরু হবে বলে মনে করেন তারা। যত দ্রুত এই সংস্কার প্রস্তাবগুলো সম্পর্কে ঐক্যমতে পৌঁছা যাবে,
সরকারের পক্ষ থেকে এবং একই সাথে রাজনৈতিক দলের পক্ষ থেকে তত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে। তো আমরা আশা করি যে সবাই আমরা আন্তরিকতা প্রদর্শন করে যে এইসব বিষয়ে সমঝোতায় পৌঁছার চেষ্টা করব, যাতে দ্রুততার সাথে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে। নির্বাচনের রোডম্যাপই এখন সংকট উত্তরণের বড় উপায় বলে মনে করেন বিশ্লেষকরা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। দুর্বল ব্যাংকগুলো বাঁচাতে ছাপিয়ে দেয়া টাকা এখন তুলে নিতে ব্যর্থ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কথা ছিল সহায়তা হিসেবে দেয়া টাকা আবার বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে তুলে নেবে, কিন্তু বাস্তবতা হলো এই উদ্যোগ এখন কাজে আসছে না। বিশ্লেষকরা মনে করছেন দুর্বল ব্যাংক বাঁচাতে সহায়তা হিসেবে দেয়া টাকা তুলে নেওয়ার ক্ষেত্রে ভুল নীতিতে হাঁটছে বাংলাদেশ ব্যাংক। নামে বেনামে ঋণ ও সীমাহীন অনিয়মে ডুবতে বসেছে দেশের ডজন খানেক ব্যাংক, যাদের বাঁচাতে অতীতে বিনা প্রশ্নে টাকা ছাপিয়ে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসে প্রথমে এমন সহায়তা বন্ধের কথা বললেও পরে দুর্বল ব্যাংকগুলো বাঁচাতে 22,500 কোটি টাকা ছাপিয়ে দেয়। গভর্নর ডক্টর আহসান এস মনসুর বলেছিলেন, মূল্যস্ফীতি যেন না বাড়ে সেজন্য একই পরিমাণ অর্থ বাজার থেকে তুলে নেবে কেন্দ্রীয় ব্যাংক। তবে বাস্তবতা হলো বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে বাজার থেকে টাকা তুলে নেয়ার সেই উদ্যোগ খুব বেশি কাজে আসছে না। এখন পর্যন্ত 12টি নিলামে বাজার থেকে মাত্র 3,758 কোটি টাকা তুলতে পেরেছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে কিছু অর্থ আবার মেয়াদ পূর্তির আগেই ফেরত দিতে হয়েছে। সব মিলিয়ে বাজার থেকে তুলে নেওয়া গেছে মাত্র 2,805 কোটি টাকা। আমানতকারীদের স্বার্থ রক্ষায় টাকা ছাপিয়ে দেওয়া হলেও তুলে নেয়ার কৌশলটি যথাযথ হয়নি, অভিমত বিশ্লেষকদের। বন্ড ইস্যু করে টাকা তোলা ওই পথে যাওয়ার প্রয়োজনটা আমার কাছে আগেও পরিষ্কার হয়নি, এবং এটা যে ফলাফল দেবে না সেটা অনেকেই বলেছিল এবং তাই ঘটেছে। লেন্ডিং ফ্যাসিলিটি রেটটা না বাড়িয়ে এখানে 3%-এর যে ব্যবধান সেটাকে কমিয়ে আনা যায়। গত মাসে মূল্যস্ফীতি খানিকটা কমলেও বিশ্লেষকদের মতে বাড়তি তারল্য সরবরাহ করা না হলে তা আরও কমতো। আমরা যতই বলি না যে দুর্বল ব্যাংকগুলোকে আমরাও সুপারিশ করেছি এগুলিকে আসলে চলতে দেওয়া ঠিক হবে না, কিন্তু আমানতকারীদেরকেও প্রোটেকশন দিতে হবে। সেই জন্যই আসলে কেন্দ্রীয় ব্যাংক তার ভূমিকা পালন করেছে। আমাদের মূল্যস্ফীতি অলরেডি বেড়েই আছে, তবে এর মধ্যে এই ধরনের পদক্ষেপ আসলে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার জন্য সহায়ক নয়। যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে বাজারের অবস্থা বুঝেই টাকা তোলার প্রক্রিয়া চলমান রয়েছে। এটা ধীরগতি হয়, এটা একদম আমরা একদিনে বা বাজারে একদম প্রতি সপ্তাহে সপ্তাহে এটা প্রভাব আসবে, ফলাফল আসবে এরকম না। ইতিবাচক ফলাফল আসার জন্য একটু সময় লাগবে। এই ফলাফলটা সব জায়গায় একটু স্লোই হয়, স্লোভাবেই আসবে ফলাফলটা। এখন 90 দিন মেয়াদি বাংলাদেশ ব্যাংক বিলের বিপরীতে 11% নিচে সুদ পাওয়া যায়, যেখানে কিছু কিছু ব্যাংকে আমানতের সুদ প্রায় 12%। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। বরিশাল নগরীতে মার্কেন্টাইল ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে দিনব্যাপী নগরীর একটি হোটেলে এই মিটিং অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ব্যবস্থাপনা পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। এ সময় বক্তারা খেলাপি ঋণ আদায়ে ভবিষ্যৎ পরিকল্পনা, ইসলামিক ব্যাংকিং কার্যক্রম, আমানত ও ঋণ এবং সর্বোচ্চ প্রযুক্তি সম্পন্ন আধুনিক গ্রাহক সেবা নিশ্চিতে কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন। অনুষ্ঠানে বরিশাল ও খুলনা বিভাগের 18টি শাখা ও উপশাখার 110 জন কর্মকর্তা অংশ নেন। এবারে আরো কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে। বাংলাদেশ তাঁত বোর্ডের অধীনস্থ নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজকে বস্ত্র অধিদপ্তরের অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। তাদের দাবি না মানা হলে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে ইবি থানা স্থাপনের দাবিতে মানববন্ধন ও কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন থানা বাস্তবায়ন কমিটি। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীর ভর্তিতে প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে রুয়েটে 3 শিফটের এই ভর্তি পরীক্ষা নেওয়া হয়। এতে 1235টি আসনের বিপরীতে অংশ নিচ্ছে 19,915 জন পরীক্ষার্থী। কক্সবাজারের টেকনাফে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকে 12,000-এর বেশি ইয়াবা সহ আটক করেছে কোস্ট গার্ড। মাদকের একটি চালান মজুতের খবরে সকালে উপজেলার সেন্ট মার্টিন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।